ঘড়িতে সময় সকাল ৬টা। কাহিমকুলা জয়রামপুর মোড়ের চেনা চেনা নিস্তব্ধতা ভেঙে আমাদের যাত্রা শুরুর আয়োজন। ভোর থেকেই ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা একে একে উঠে পড়লাম আমাদের বিশ্বস্ত বাহনে। আমি, আমার ছায়াসঙ্গী মামুন, ভাইপো জাহিদ আর এই সফরের সারথি ছোট ভাই ড্রাইভার রিয়াদ। সবাই মিলে আল্লাহর নাম নিয়ে গাড়ির দরজা বন্ধ করলাম। শুরু হলো আমাদের ফরিদপুর ভ্রমণ। আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব ভোরে বেরিয়ে পড়েছি ফরিদপুরের এমন কিছু অনাবিষ্কৃত সৌন্দর্যের খোঁজে, যা হয়তো আপনার ভ্রমণ তালিকা থেকে বাদ পড়ে গেছে। আমাদের এই যাত্রা শুরু হলো যশোর থেকে, আর ফরিদপুরের প্রবেশের মুখে আমাদের প্রথম থামা হচ্ছে ঐতিহাসিক কামারখালী ব্রিজ বা গড়াই সেতু ব্রিজ। আমরা আজকে ফরিদপুরের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো পাখির চোখে এবং আমাদের এই ক্যামেরার চোখে। আমরা আমাদের এই ফরিদপুর ভ্রমণকে কয়েকটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্বে আমরা আমাদের প্রথম যাত্রা স্টপ মাগুরা কামারখালী ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য পাখির চোখে এই ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। গাড়ি চলতে শুরু করলো ছুটিপুর ধর্মতলা সড়কের উপর দিয়ে। বৃষ্টির ছোঁয়ায় দুপাশের প্রকৃতি যেন আরো সবুজ, আরো সতেজ হয়ে উঠেছে। ভেজা মাটির সোদা গন্ধ আর সকালের স্নিগ্ধ বাতাস সবকিছু মিলে এক অপূর্ব অনুভূতি। ধর্মতলা পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল পালবাড়ি মোড়ের দিকে। এই চেনা পথ, এই চেনা প্রকৃতি আজ যেন এক নতুন গল্পের ভূমিকা লিখছে। পালবাড়ি মোড় থেকে আমরা প্রবেশ করলাম যশোর মাগুরা সংযোগকারী সড়কে। এই রাস্তাটির সাথে জড়িয়ে আছে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিকা। প্রতিদিন হাজার হাজার গাড়ি ছুটে চলে এই পথের উপর দিয়ে, কিন্তু পথের অবস্থা দেখলেই বোঝা যায় সময়ের দাবি মেটাতে সে আজ কতটা পরিশ্রান্ত। রাস্তার ভাঙাচোরা দশা আমাদের যাত্রাকে কিছুটা কঠিন করে তুলল। পদ্মা সেতু আর মধুমতি সেতু চালু হওয়ার পর এই অঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগের ব্যবস্থার যে বিপ্লব এসেছে, তার সমস্ত চাপই এসে পড়েছে এই 2 লেনের পুরনো সড়কটির উপর। খুব শীঘ্রই এই 2 লেনের সড়ক রূপান্তরিত হতে চলেছে সার্ভিস লেন সহ 6 লেনের এক আধুনিক এক্সপ্রেসওয়েতে। কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছালাম যশোর নিউ মার্কেট এলাকায়। এখান থেকেই আমাদের পথ মিশে গেল ঢাকা যশোর হাইওয়েতে, এবং এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের সামনে আমরা বিভিন্ন স্থান, বাজার এবং বিভিন্ন স্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিউ মার্কেট থেকে কিছুটা সামনে এগিয়ে আমরা রজনীগন্ধা ফিলিং স্টেশন থেকে গাড়িতে গ্যাস ভরে নিলাম। এরপর আবার শুরু হলো পথ চলা। রাস্তার দুপাশের দিগন্ত বিস্তৃত মাঠ আর সবুজের সমারোহ। সারি সারি গাছ যেন আমাদের স্বাগত জানাতে দাঁড়িয়ে আছে। এই স্নিগ্ধ পথ ধরে এগোতে এগোতে আমরা পৌঁছালাম খাজুরা বাজারে, এবং এই খাজুরা নামটি শুনলেই কেমন একটা মিষ্টি অনুভূতি হয়, তাই না? কারণ এই নামের পিছনেই লুকিয়ে আছে এক মিষ্টি ইতিহাস। এই অঞ্চলে একসময় খেজুর গাছের এতই আধিক্য ছিল যে সেই খেজুর থেকেই এর নাম হয়েছে খাজুরা। আমরা এখন যে বাজারটি পেরিয়ে যাচ্ছি সেটিই ছিল সেই বিশ্বজোড়া খ্যাতির কেন্দ্রবিন্দু। এবং এই ঐতিহ্যের পাশেই আমরা দেখলাম আধুনিকতার ছোঁয়া মির্জানগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। খাজুরা বাজার পেরিয়ে আমরা পৌঁছালাম পীরের হাট পাইকারি সবজির বাজারে। সকালের এই সময়ে বাজার একবারেই জমজমাট। দূর দূরান্ত থেকে বিক্রেতারা তাদের ক্ষেতের তাজা সবজি নিয়ে এসেছেন, আর ক্রেতারা ভিড় জমিয়েছেন সেই জিনিসটা সংগ্রহ করতে। যশোর অঞ্চল যে দেশের অন্যতম বৃহৎ সবজির যোগানদাতা, তার এক জীবন্ত ছবি যেন এই বাজার। শিম, কুমড়ো, উস্তে, বেগুন সহ অনেক রকমের সবজির বিপুল সমাহার। এখানকার মাটির উর্বরতা আর কৃষকের অক্লান্ত পরিশ্রমের গল্পই যেন লেখা আছে প্রতিটি সবজির গায়ে। এই বাজারের প্রাণচাঞ্চল্য পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল ভবানীপুর চিত্রা বাজারের দিকে। পথেই পড়ল বাঘারপাড়া ব্রিজ। শোনা যায় একসময় এই অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ, আর চিত্রা নদীর তীরে প্রায়ই বাঘের পায়ের ছাপ দেখা যেত। সেই বাঘের পাড়া থেকেই আজকের বাঘারপাড়া নামের উৎপত্তি। ভাবুন তো, যে পথে আজ আমরা মসৃণ গতিতে এগিয়ে চলছি, একসময় হয়তো সেখানেই ছিল বাঘেদের অবাধ বিচরণ।
কিছু দূর যেতেই সীমাখালী বাজারে আমাদের চোখে পড়ল একটি পথের নিশানা। সে আমাদের জানিয়ে দিচ্ছে মাগুরা আর মাত্র 21 কিলোমিটার দূরে, কিন্তু একই সাথে সে আমাদের মনেও করিয়ে দিচ্ছে আমাদের এই গ্রামীণ পথটি কিভাবে মিশে গেছে দেশের প্রধান অর্থনৈতিক করিডোরের সাথে। এখান থেকেই 182 কিলোমিটার দূরে রাজধানী ঢাকা আর 426 কিলোমিটার দূরে বন্দর নগরী চট্টগ্রাম। এই পথ মিশেছে সারা দেশের স্বপ্ন আর অগ্রগতির মহাসড়কে। মেঘে ঢাকা আকাশ আর দুপাশের সবুজের গালিচা বিছানো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। কিছু দূর যেতেই পৌঁছালাম আরপাড়া বাজারে। এখানে ফটকি নদীর উপর ছোট একটি লোহার ব্রিজ আমাদের স্বাগত জানালো। দেখতে বেশ সুন্দর আর ছিমছাম। এই আরপাড়াই হলো শালিখা উপজেলার প্রশাসনিক কেন্দ্র। ব্রিজ পার হয়েই সামনে এগোতেই রাস্তার পাশে চোখে পড়ল কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি। কেউ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ির অপেক্ষায়, কেউ বা নিজের নিত্যদিনের কাজে ব্যস্ত। এক চাচা তার গাড়ির পেছনে একটি ফ্যান বেঁধে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাবেন। এই ছোট ছোট অদেখা মুহূর্তগুলোই তো আমাদের ভ্রমণকে সার্থক করে তোলে। সকাল 8:15 আমরা এসে পৌঁছালাম মাগুরা শহরে। শহরের দোকানপাট তখনও পুরোপুরি খোলেনি, তবে কাঁচা বাজারের ব্যস্ততা শুরু হয়ে গেছে। শহরের ভেতর দিয়ে ভাঙ্গা ও বেনাপোল এক্সপ্রেস হাইওয়ে ধরে আসাদুজ্জামান রোডে আমরা এগিয়ে চলছি। বাজার এলাকা পার হতেই একটি ছোট কিন্তু সুন্দর সেতু আমাদের পথ আগলে দাঁড়ালো। ডান পাশেই আছে প্রাচীন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, একটি পুরনো মন্দির। যদিও সময়ের স্বল্পতার কারণে আমরা গাড়ি থামিয়ে আপনাদের কাছে নিয়ে যেতে পারলাম না, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং এই ব্রিজের পাশেই আছে বিকালে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা। মাগুরা শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলছি পারুন্দুয়ালি বেপারি পাড়া বাজারের দিকে। এবং এই বাজার পেরিয়ে অল্প কিছু দূর যেতেই চোখে পড়ল আধুনিক স্থাপত্য শৈলীর এক চমৎকার নিদর্শন, মাগুরা জেলা মডেল মসজিদ। এর ঠিক সামনে দিয়েই একটি রাস্তা চলে গেছে ডান দিকে। এই পথটি আমাদের নিয়ে যায় বাংলা সাহিত্যের এক কালজয়ী কবির বাড়ির দিকে। মুসলিম রেনেসার কবি, সাত সাগরের মাঝির স্রষ্টা কবি ফররুখ আহমেদের জন্ম এই মাটিরই সন্তান হিসেবে শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামে। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল 8:29 আমাদের চোখের সামনে উদ্ভাসিত হলো আমাদের প্রথম পর্বের গন্তব্য বিশাল গড়াই সেতু, যা স্থানীয়ভাবে কামারখালী ব্রিজ নামেই বেশি পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মাগুরা জেলার কামারখালী ব্রিজে। এই ব্রিজটি 1991 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই ব্রিজটি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে যখন আমরা হাঁটছি, গাড়ি গেলে এই ব্রিজটি দোলনার মতো দোল খাচ্ছে। তো আমরা এই ব্রিজটির কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে উপস্থাপন করব ড্রোনের মাধ্যমে, তো সবাই দেখতে থাকুন। মাগুরা সদর পেরিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে সমহিমায় দাঁড়িয়ে আছে এই সেতু। ড্রোন শট যখন সেতুটিকে পাখির চোখে তুলে আনছে, তখন এর বিশালতা আর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিচ্ছে। এই সেতুটি সম্পূর্ণ লোহা দিয়ে নির্মিত। এটি দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর সংযোগ স্থাপনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি গড়াই ব্রিজে। এই ব্রিজটি কেবল যাতায়াতের জন্য নয়, বরং ফরিদপুর এবং মাগুরা জেলার মানুষের জীবনযাত্রার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1991 সালের 16 জুলাই যুক্তরাজ্য সরকারের সৌজন্যে নির্মিত এই সেতুটিই ছিল প্রমত্তা গড়াই নদীর উপর নির্মিত প্রথম সড়ক সেতু। এর আগে এই অঞ্চলের মানুষকে কত কষ্ট করে নদী পার হতে হতো তা হয়তো আমরা আমাদের প্রজন্মের মানুষেরা কল্পনাও করতে পারবো না। এই জায়গায় অনেক মানুষ লোহার ব্রিজ দেখতে আসে, আরো ঘুরতে আসে, এ দেখে আরো ছবি তোলে, অনেক কিছু করে। আচ্ছা, তুমি এখানে দোকান কতদিন দিয়েছো? আমি এখানে দোকান 1 মাস প্রায় দিছি। আচ্ছা, বেচা কেনা কেমন হয়? ভালো। লোক এখানে কোন সময় বেশি, মানে বেশি? বিকেলে। এখানে একটা মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি, আমরা সেতুটিকে বলছি গড়াই সেতু, কিন্তু নদীটিকে কিন্তু বলছি মধুমতি। আসলে একই নদী উজানে, অর্থাৎ কুষ্টিয়ার দিকে গড়াই নামে পরিচিত, ভাটিতে এসে ফরিদপুর মাগুরার এই অংশে সে ধারণ করেছে মধুমতি নাম। তাই এই সেতু শুধু ফরিদপুর আর মাগুরাকেই যুক্ত করেনি, এ যুক্ত করেছে এক নদীর 2 নামকেও। এই সেতুর উপর দাঁড়িয়ে একদিকে যেমন দেখা যায় ফরিদপুরের সবুজ শ্যামলীলা, অন্যদিকে মাগুরার হাতছানি।
কামারখালী ব্রিজে এসে আমাদের প্রথম পর্বের যাত্রা শেষ হলো, কিন্তু আমাদের এই সফর এখানেই কিন্তু শেষ নয়, বরং আসল বিস্ময় তো কেবল শুরু হতে চলেছে। এই মধুমতি নদী পেরিয়েই আমরা প্রবেশ করব ফরিদপুরের এক রূপকথার রাজ্যে। পল্লীকবি জসিমউদ্দিন, ফরিদপুরের টোপাখাল সুইচ গেট সহ ফরিদপুরের পদ্মার পাড়েরও বিভিন্ন চিত্র এবং আমাদের পরবর্তী পর্বে আমরা দেখাবো অপরূপ সৌন্দর্যের রণকাইল চাপাই বিল, যা আজ পদ্মবিল নামেই পরিচিত, যেখানে দিগন্ত জুড়ে বসেছে গোলাপি পদ্ম আর সাদা শাপলার মেলা। আগামী পর্বে আপনাদের আমরা নিয়ে যাব ফরিদপুরের সেই পদ্মবিলের রাজ্যে। সেই অবিশ্বাস্য সৌন্দর্যের সাক্ষী হতে আমাদের সাথেই থাকুন। আপনারা সবাই আমাদের পদ্মবিলে ঘুরতে আসবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরের পর্বটি আসার সাথে সাথেই আপনি জানতে পারেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমজনতা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।